বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে যেতে হলে শুধু ইচ্ছা না, সাহসও লাগে। পাহাড়, নদী আর ভয়ঙ্কর স্রোতের সাথে লড়াই করে পৌঁছাতে হয় এক অজানা সৌন্দর্যের কাছে। অনেকে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। আজ আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ঝর্ণা। এই যাত্রা সহজ না, প্রতিটি পা ফেলতে হবে সাবধানে, কারণ একটি ভুল হতে পারে বড় ধরনের বিপদ। তবুও এই ঝুঁকির মাঝেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সৌন্দর্য। আমাদের আজকের যাত্রাটি শুরু করছি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে একটি নন এসি গাড়িতে, যার ভাড়া পড়েছে 1100 টাকা। আমাদের গন্তব্য আলীকদম বাস স্ট্যান্ড। আলীকদম যাওয়ার পূর্বে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের 5 থেকে 6টি ফটোকপি সাথে রাখবেন। আমি এইমাত্র আলীকদম বাস স্ট্যান্ডে নেমে গেছি। গতকালকে রাত্রে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। আর এখান থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাইক রয়েছে যেগুলো সাধারণত থানচি যায়। আপনারা সর্বোচ্চ 2 জন যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া লাগবে 700 টাকা। আর যদি সিঙ্গেল যান সেক্ষেত্রে ভাড়া লাগবে 600 টাকা। তো এখন আমরা কিন্তু একটা বাইক নিয়ে সরাসরি চলে যাব থানচির উদ্দেশ্যে। দীর্ঘ পথ পেরিয়ে থানচির দিকে যেতে যেতে হঠাৎ সামনে খুলে যায় এক অপার্থিব দৃশ্য। ডিম পাহাড়। মাত্র 5 মিনিট থামলেই মন ভরে যাবে এই সৌন্দর্যে। প্রায় 50 মিনিট পর আমরা কিন্তু এই থানচি বাজারে চলে আসছি। আর আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন পর্যটন কমপ্লেক্স, যেটা আর কি, এখানে কিন্তু আপনার তথ্য এন্ট্রি করার পর আপনারা কিন্তু থানচির বিভিন্ন সাইডে যেতে পারবেন। থানচি থেকে নাফাখুম অথবা আমিয়াখুম যেখানেই যান না কেন, গাইড বাধ্যতামূলক নিতে হবে। আর গাইডকে দিতে হবে প্রতিদিন 1500 টাকা করে। সব প্রস্তুতি শেষ করে থানচি থেকে আমরা যাত্রা শুরু করলাম পদ্মঝুরির পথে। নৌকাঘাট থেকে একটি নৌকা ভাড়া নিলাম। চারপাশে পাহাড় আর নদীর মাঝে শুরু হলো আমাদের নতুন এক অ্যাডভেঞ্চার। এই নৌকা ভাড়া পড়েছিল 2500 টাকা। নৌকায় বসে সাঙ্গু নদী দিয়ে ভ্রমণ করা আর সাঙ্গুর অপার সৌন্দর্য উপভোগ করা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। যতবারই আসি ততবারই নতুন করে ভালো লাগে, কারণ প্রতিটা সময় সাঙ্গুর নদীর রূপ থাকে এক এক রকম। আমরা কিন্তু এই থানচি ঘাট থেকে সরাসরি চলে আসছি এই পদ্মঝুরিতে। আর এখানে একটা ছোট্ট বাজার আছে, দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি দোকান আছে, এবং যে দোকানগুলোতে এখানকার যে শাকসবজি রয়েছে এগুলো বিক্রি হয়, এবং অন্যান্য খাবারও কিন্তু এই দোকানগুলোতে পাওয়া যায়। প্রত্যেকটা নৌকা কিন্তু এই ঘাটেই ভিড়ে। তারপরে যারা পদ্মঝুরি দিয়ে আমিয়াখুম যায় তারাই মূলত কিন্তু এখানে নেমে হাঁটা শুরু করে। তো আমাদের পদ্মঝুরি থেকে একটু সামনের দিকে এসেই কিন্তু অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই যে সেই বাঁশের একটা বেড়া দেওয়া আছে, যে বেড়ার কিন্তু অতিক্রম করেই আপনাকে এটা যেতে হবে। আর কোনো রকম যদি একটু স্লিপ খায় পা, তাহলে কিন্তু নিচে পানিতে পড়ে যাবেন। এই অল্প একটু বিরতি, আর এর ভিতরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কারণ সামনে একটু কঠিন পথ আর কি, সেটা অতিক্রম করতে হবে। তো আগে খেয়ে নেওয়াটাই ভালো, কারণ ওই পথ অতিক্রম করতে গিয়ে যদি ক্লান্ত হয়ে যায় সে সময় দেখা যাচ্ছে যে খেতে আরও অসুবিধা হয়ে যাবে।
এরকম একটা সুন্দর পরিবেশে খেতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে ঝিরি পানি বয়ে যাচ্ছে সামনের দিকে। এই আমি এখন যাওয়ার পথে এই সর্বপ্রথম এই যে জিরিটা দেখলাম, এটা কিন্তু বিশাল বড় একটা ঝর্ণা, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল না, সো পানি একটু কম তুলনামূলক, কিন্তু তারপরেও কিন্তু পানি রয়েছে। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা পাড়া পেয়েছি, যেটার নাম হচ্ছে রুনাজং পাড়া। তো এই পাড়াটা এখন ক্রস করছি মেখুমের দিকে। অলরেডি আমার গ্রুপে যারা ছিল তারা অনেক দূর চলে গেছে, আমি চেষ্টা করছি তাদের সাথ ধরার। একটু খালি 1 মিনিট। যত গহীনে যাবেন সৌন্দর্য তত বেশি বেড়ে যাবে, আর পাহাড়ে ভ্রমণ করার এটাই মজা। অ্যাকচুয়ালি যখন আমরা শুরু করেছিলাম এই ট্রেকিংটা, তখনকার সৌন্দর্য আপনারা দেখেছেন, আর এখন প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে আমরা ট্রেকিং করছি, আর এই ভিতরে দেখুন এইখানকার সৌন্দর্য। তো এতক্ষণ আমরা সমতলে হাঁটলাম, আর এই সমতল শেষ করার পর শুরু হয়ে গেছে আমাদের পাহাড় ট্রেকিং। এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পাহাড় ট্রেকিং করে অভ্যস্ত না, তারপরও চেষ্টা করতেছেন আর কি। আমি নিজেও অনেক দিন থেকে গ্যাপ দিয়েছি, যার কারণে আমার নিজেরও একটু কষ্ট হচ্ছে। চকলেট নিও না? আচ্ছা, তোমার নাম কি? চিতা ত্রিপুরা। আচ্ছা, সুন্দর নাম তোমার। আমরা এখন যে পাড়াটিতে অবস্থান করছি এটির নাম হচ্ছে হরিশচন্দ্র পাড়া, আর এখানে এসে কিন্তু পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। ঝর্ণা থেকে যে পানি উঠছে, পানির শব্দ শোনা যাচ্ছে এখান থেকে। তো এখানে পানি খেলাম, একটু রেস্ট নিলাম, তারপরে কিন্তু আবারও সেই সামনের দিকে হেঁটে যাচ্ছি আমি এখমের দিকে। দেখা যাক কী অবস্থা হয়। বাই বাই। আমরা এখন সবচেয়ে উঁচু যে পাহাড়টি সেটি ক্রস করতে যাচ্ছি, আর আমার সামনে ঠিক একটা পাথর দেখতে পেলাম, হাতির মতো দেখতে, যার কারণে এই পাহাড়ের নামই হচ্ছে হাতির পাহাড়। তো হাতির পাহাড় আমরা এখন ক্রস করছি আমি এখন যাওয়ার জন্য। খুবই কষ্ট হচ্ছে, কারণ এই কাঁধের ব্যাগ সবচেয়ে ডেঞ্জার। মনে হচ্ছে যে কাঁধের ব্যাগটা এখানে ফেলে রেখে চলে যায়, মানে এতটাই ওয়েটফুল মনে হচ্ছে। যারা একেবারে নতুন, পাহাড় কোনো দিন ভ্রমণ করেন নাই, তাদেরকে অনুরোধ করব আপনারা হুট করে বড় ধরনের কোনো ট্রেকিং সহজে নেবেন না, কারণ এটা খুবই ডেঞ্জার। হয়তো অর্ধেক রাস্তা যাওয়ার পর আপনার কোনোভাবে আর ইচ্ছা হবে না শেষ গন্তব্য পর্যন্ত যেতে। জাস্ট এই গাছটার বয়স দেখুন, মনে হচ্ছে প্রায় 1 থেকে 200 বছর বয়স হবে এই গাছটার। আমরা
অবশেষে এখানে চলে আসছে, মানে হাতির পাহাড়ের শেষের পর্যায়ে। এখন কিন্তু সমতল, তারপরও ওইখান থেকে আরও 2 থেকে 3 ঘন্টা হাঁটতে হবে। এই হাতির পাহাড় থেকে নামার পর আমরা এমন একটা ঝিরিতে প্রবেশ করেছি যেখানে আলো মোটামুটি প্রবেশ করছেই না, মানে অন্ধকার হয়ে গেছে এখনই। তো এই ঝিরিতে হাঁটা খুব মুশকিল ব্যাপার, কারণ এত পিচ্ছিল আর পানি যেহেতু হালকা পরিমাণে আছে, মানে কাদা হয়ে আছে আর কি, তো খুব মুশকিল ব্যাপার। তো এইভাবে কিন্তু এই অন্ধকারের ভিতরে প্রায় 1 থেকে 2 ঘন্টা হাঁটতে হবে। এই দাদা কিন্তু মুরগি নিয়ে যাচ্ছে খাওয়ার জন্যে এই অন্ধকারের ভিতরে। আমরা তো এক মহা বিপদে পড়ছি, অন্ধকার হয়ে যায়। কোন দিকে পা দিব আর কোন দিকে দেখবো কিছু বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসছি অবশেষে এই পদ্মঝিরি দিয়ে। তবে এরকম অভিজ্ঞতা আমার লাইফে হয় না আর কি, মানে অনেক কষ্ট হয়েছে আর কি আসতে। আর আমার সাথে একেবারে নিউ কামার আসছিল বেশ কয়েকজন, অ্যাকচুয়ালি তাদের অনুভূতিটা একটু জানতে চাচ্ছি, যদিও বা অনুভূতি জানার আগে শুয়ে পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে একজন বসে রয়েছে আর কি। ভাই কি অবস্থা? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ একটু কষ্ট হয়ে গেছে। জি। আর মূলত 6 ঘন্টা ট্র্যাক শুনছিলাম, 8 ঘন্টা লাগছে। তার থেকেও বড় কথা কিছু ঝুট ঝামেলার কারণে সবচেয়ে বেটার হবে রেস্ট নিয়ে যদি আসতে পারেন, মাঝখানে একটা পাড়াতে যদি রেস্ট নিয়ে পরের দিন আসা যায় তাহলে বেটার। ভাই বউ কিনে আসা যাবে? ডিরেক্ট তালাক। কি বলে? এমন আছে মাঝপথে ঝিরিতেই তালাক দিয়ে চলে যেতে পারে। এত কষ্ট করে আসছি, পা ব্যথা করতেছে, হাসতেছি যে এটাও কষ্ট লাগতেছে আর কি। এখন ঘড়িতে প্রায় 6টা 20 বাজে, তারপরেও কিন্তু চাঁদ খুব স্পষ্ট দেখা যাচ্ছে এই পাড়া থেকে। আর এখনো অনেকেরই পাড়াতে ঘুম ভাঙে নাই, আমরা খুব সকাল সকাল উঠে গেছি। আর পাহাড় এমন একটা জায়গা, আপনারা যদি গরমের সময় আসেন তারপরেও আপনার সকালে খুব ঠান্ডা লাগে, রাতের বেলা ঠান্ডা লাগে, আবার শীতের সময় তো ঠান্ডা থাকেই। সবাই রেডি হয়ে গেছে আমি এখন যাওয়ার জন্য। আমরা এই চিনাপাড়া থেকে রওনা দিলাম আমি এখমের উদ্দেশ্যে। ওনাদের ভাষ্য মতে এখান থেকে 2 ঘন্টা সময় লাগবে যেতে। দেখা যাক কি অবস্থা। প্রচুর অন্ধকার হয়ে আছে এখনো, কারণ সূর্যের আলো যেহেতু উঠে নাই, এগুলো আলোকিত হতে আরেকটু সময় লাগবে। আর এই অন্ধকারের ভিতর দিয়ে কিন্তু চলতে হচ্ছে, কারণ আমরা খুব তাড়াতাড়ি সেখানে যেতে যাচ্ছি, যেহেতু আবার ওখান থেকে ফিরে আসতে হবে। দেখেন তো কি এগুলো রোজেলা বলে। এতে আপনার টক টক টক, এটা এই পাপড়িটা, সাইডের এই পাপড়িটা চা বানায় খাইলে অনেক মজা লাগে, অনেক মজাও লাগে এবং শরীরের জন্য অনেক উপকার। এই আবারও সেই পিচ্ছিল পথ শুরু হয়ে গেল। পাহাড়ের চূড়াতে উঠে একটু ভালোই লাগছিল, কিন্তু আবারও সেই পিচ্ছিল পথ। অ্যাকচুয়ালি হাঁটার কোনো শেষ নাই আমি এখন আসলে। প্রচুর পরিমাণে ধৈর্যের দরকার। ধৈর্য না থাকলে অনেকেই হয়তো অর্ধেক রাস্তায় এসে একদম বসে যাবে অথবা যেতে পারবেন না। তো খাওয়ার পানি শেষ হয়ে গেছে, যার কারণে আমাদের এই যে লোকাল গাইড পানি সংগ্রহ করছেন এখান থেকে। কিছুই করার নেই, এই পানিগুলোই কিন্তু খেতে হবে। আমিও খেলাম, যেহেতু ঝর্ণার পানি, এটা একদম ফিল্টারিং করা পানি বলা যেতে পারে, কারণ কোনো ময়লা থাকে না। সবাই উঠতেছে ওপরের দিকে। তো আমরা এখন
এই দেবতা পাহাড়ের উঁচুতে অবস্থান করছি। আর এখানে অসংখ্য পর্যটক আসছে আজকে, যেহেতু ছুটির দিন চলছে আর কি। তো এখন সবচাইতে ডেঞ্জার যে রাস্তা, দেবতা পাহাড় থেকে ঠিক নিচের যে রাস্তাটা আর কি, এটাই সবচাইতে কঠিন রাস্তা এবং খুবই একটু ভয়ঙ্করই বলা যেতে পারে, কারণ এখানে খুব সাবধানে হাঁটতে হয়। একটু অসাবধানতার কারণে দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে আর কি। পরিমাণ ডিপ জঙ্গল, আর এখানে হাঁটাও খুব কষ্টকর আর কি। যেরকম ছোট ছোট সিঁড়ি রয়েছে, পথটা আসলে মানে খুব ডেঞ্জার একটা পথ, খুবই কঠিন একটা রাস্তা। আর যেখানে রশি বাঁধা আছে যেন একটু ধরে সাপোর্ট পাওয়ার পর নামতে পারে। তো আসলেই হচ্ছে কঠিন। এই পাহাড় এতটাই খাড়া পাহাড়, আনবিলিভেবল। না এখন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ ভরসা। জীবনে পাপের সমাধান করতেছি ভাই, কি যে পাপ করছিলাম। কি পাপ করছেন যে নাইছেন না? অনেকক্ষণ পর একটা লোহার সিঁড়ি পেলাম, এটা দেখে আর একটু সাহসটা বেড়ে গেল। কারণ এইটা সিঁড়ি ছাড়া, একটাই ভাই, সবাই যেটা পারে আমি পারবো না কেন? সিঁড়ি ছাড়া কিন্তু এটা কোনোভাবেই সম্ভব ছিল না আর কি নামানো। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা একেবারে নিচে আসতে পারছি, পাহাড়ের নিচে। এটাই সবচেয়ে কষ্টের পথ ছিল। আমরা অলরেডি আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। এই দেবতা পাহাড়ে নামার পর আমরা কিন্তু এখন সর্বপ্রথম ভেলাখুমের দিকে যাচ্ছি। ওদিক থেকে দেখতে দেখতে আমি এখমের দিকে চলে আসবো। ভেলাখুমের মেন ঝর্ণাতে যেতে হলে যেখানে ভেলার ব্যবস্থা করা হয়েছে, আর যাওয়া আসা টোটাল 100 টাকা নেবে, মানে জন প্রতি 100 টাকা করে লাগবে এই ভেলাতে উঠলে। ভেলাখুম প্রকৃতির এক অপার বিস্ময়, যার সৌন্দর্য যে কাউকেই মুহূর্তেই মুগ্ধ করে। কিন্তু এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে ঝুঁকি, তাই প্রতিটি পা ফেলতে হবে খুবই সাবধানে, কারণ এখানে একটু অসাবধানতা ডেকে আনতে পারে বড় বিপদ। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে পৌঁছে গেলাম আমিয়াখুমে। এখানে এসে বুঝলাম কেন এত কষ্ট করে মানুষ এখানে আসে। আমিয়াখুম, ভেলাখুম আর সাতভাইখুম তিনটি ঝর্ণা পাশাপাশি হওয়ায় খুব সহজে উপভোগ করা যায় তাদের এক বিস্ময়কর সৌন্দর্য। এত কষ্ট করে না এলে হয়তো কখনোই দেখা হতো না আল্লাহর এই অপূর্ব সৃষ্টি।
আমি কিন্তু ঠিক আমিয়াখুম ঝর্ণার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে যেহেতু ছুটির দিন, অসংখ্য পর্যটক আসছে এই আমিয়াখুমে। এত দুর্গম পাহাড়, তারপরেও কিন্তু অনেকেই আসছে আর কি। অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, আবার ব্যাচেলারগুলো তো আছেই, চাকরিজীবী আছে। এই দেখতে পাচ্ছেন আমার এই সাইডে প্রচুর পরিমাণের লোক। আমিয়াখুম দেখার পর আমরা কিন্তু সাতভাইখুম দেখার জন্য এদিকে যাচ্ছি। আর এদিক দিয়ে সামান্য একটু হেঁটে গেলে তারপরে কিন্তু আপনাদেরকে নৌকাতে উঠতে হবে। তো দেখা যাক কী অবস্থা। তো এখানেও কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে সাতভাইখুম যাওয়ার জন্য। আমরা প্রায় 1 ঘন্টা পর সিরিয়াল পাইছি নৌকার। আমাদের নৌকাটি এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর এখান থেকে কিন্তু যে ট্রেকিং শুরু করতে হবে। তো এই জাস্ট পাথরটা দেখুন, পাহাড়টা বিশাল বড় একটা পাহাড়, এবং ওই সাইডেও একটা পাহাড় রয়েছে বিশাল আকৃতির। তো আমরা ঠিক এই রাস্তা দিয়ে এখন সাতভাইখুমের দিকে চলে যাব। এমনভাবে দাঁড়িয়ে আছে এই পাথরটা, মনে হচ্ছে একটা বাড়ি নির্মাণ করা হয়েছে, বাড়ির দালানের মতো বা একটা ছাদের মতো। আশ্চর্য হলাম দেখে। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এটা অবাক করার মতো। অ্যাকচুয়ালি এক্সপ্লোর না করলে কোনোভাবে বোঝা সম্ভব না যে এত সুন্দর সুন্দর জায়গা। আবারও সেই জঙ্গল দিয়ে যাচ্ছি সাতভাইখুমের দিকে, এবং ঝর্ণার যে শব্দ কানে শুনতে পাচ্ছি, চমৎকার লাগছে। এখন প্রায় বিকাল 3:30-4টা বেজে গেল। আমরা অলমোস্ট চলে আসছি সাতভাইখুমে। আর এসে সেই বিশাল আকৃতির পাথর দেখতে পাচ্ছি। এই সাতভাইখুমের সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু আবারও সেই পাড়ার দিকে ফিরে যাচ্ছি। তো এখানকার সৌন্দর্য বলতে অনেক বড় বড় পাথর সাতভাইখুমে, যেখানে অ্যাকচুয়ালি রাজা পাথর এর আগেও আমরা দেখেছি আর কি। রেমাক্রির দিকে যেতে রাজা পাথর যে রয়েছে, তো রাজা পাথরের চাইতেও কিন্তু আমার কাছে এই পাথরগুলো বড় মনে হচ্ছে। অনেকক্ষণ ট্রেকিং করার পর এখন কিন্তু একটা নতুন পাড়াতে ঢুকছি, আর যেটার নাম হচ্ছে নিকোলাস পাড়া। তো যেহেতু অনেক কষ্ট করে এখানে আসছি, আবার কখন হয়তো আসবো কিনা জানি না, তবে নিকোলাস পাড়ার সৌন্দর্যটাও দেখে যায় অ্যাকচুয়ালি। আমিয়াখুম ভ্রমণ করতে এসে এখানে রাত্রি যাপন করতে হলে আপনাকে দিতে হবে 300 টাকা প্রতি রাত্রের জন্যে। আর খাবার মেনু অনুযায়ী এখানে খাবারের দাম হয়ে থাকে 200 থেকে 350 টাকার ভিতরে। অনেক সময় খাবারের দাম নির্ধারণ করা হয় খাবারের মেনু অনুযায়ী। এই হচ্ছে কারওয়ারের বাসা, আর এখানেই কিন্তু আমরা রাত্রে ছিলাম। আর এটা হচ্ছে জিন্নাপাড়া। আমরা যখন রাতে চলে আসছিলাম তখন কিন্তু আপনাদের পাড়াটা দেখাতে পারি নাই, কারণ অন্ধকার হয়ে গেছিলো। তো এই হচ্ছে পাড়ার পরিবেশ। এখানে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে। এখানে একটা ছোট দোকান রয়েছে, দোকানে নুডলস পাওয়া যায় বা বিভিন্ন খাবার পাওয়া যায়। আমার পিছনে যতগুলো ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু পর্যটক রাত্রেবেলা এসে থাকে, এখানে অবস্থান করে, তারপরে কিন্তু আমিয়াখুমের দিকে যায়। এই ছিল আমিয়াখুম ভ্রমণের বিস্তারিত। বান্দরবনের গহীনে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
পরবর্তী ভিডিও রাখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই 2.5 ঘন্টা পর আমরা ফাইনালি নাফাখুমে পৌঁছে গেছি। মানে একটু কষ্ট হয়েছে আর কি, কিন্তু পদ্মঝিরির চাইতে 1000 গুণে বেটার রাস্তা। এখানে পাহাড় নাই বললেই চলে, পাহাড় ট্রেকিংয়ের প্রয়োজন নেই। সমতল ভূমিতে এবং ঝিরিতে হেঁটে হেঁটেই কিন্তু আমিয়াখুমের উদ্দেশ্যে যাওয়া যায়।